হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন যে কালকে দেশু 7 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে। অ্যানাউন্সমেন্ট তো আগেই হয়ে গেছিল। কালকে তারা ফেসবুক লাইভে এসে দর্শকের যা যা প্রশ্ন আছে সেগুলো তারা আনসার দেওয়ার চেষ্টা করেছে, দেবদেব এবং শুভশ্রীদি। এবং আমি দেখছিলাম একটা অবাক করা বিষয়, যে কালকের ওই ফেসবুক লাইভটা হওয়ার পরে সবাই দেবদা শুভশ্রীদি এই জুটিটাকে নিয়ে কথা বলছে, কমার্শিয়াল মুভি নিয়ে কথা বলছে, এই জুটিটা ফিরছে সেটা নিয়ে কথা বলছে, তারা নস্টালজিয়া ফিল করছে। কিন্তু একটা জিনিস অ্যাকচুয়ালি যেটা নিয়ে কথা বলা উচিত বা কথা হওয়া উচিত, সেটা নিয়ে আমি অবাক করা একটা বিষয়, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। হয়তো মানুষরা সেই জিনিসটা বুঝতে পারেনি, কারণ দেবদাস এই জিনিসটাকে এমন স্মার্টলি ভাবে আনসার দিয়েছে বা এমন স্মার্টলি ভাবে জিনিসটাকে ঢুকিয়েছে তার কথার মধ্যে, মানুষ ধরতে পারেনি। হয়তো মুখ ফুসকেই বেরিয়ে গেছে তার কথাটা, কিন্তু সেই কথাটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে, আপনি দেখবেন ওই যে জায়গাটা যেখানে বলেছিল যে শুভশ্রী থাইল্যান্ডে ছিল, দেবদা ফোন করেছে, 30 সেকেন্ড কথা হয়েছে, এবং তখন দেবদাকে শুভশ্রী জিজ্ঞেস করেছে, তো তোমার গল্প কি? বলছে গল্প নেই। ডাইরেক্টরকে দেবদা তখন শুভশ্রীকে আনসার দেয় যে ডাইরেক্টর আমি। আমি দেখলাম এই কথাটা নিয়ে কোনো রকম কোনো কথাই হচ্ছে না। দেবদা যদি এই সিনেমাটাকে ডাইরেক্ট করে, দেবদার এটা ডাইরেক্টোরিয়াল ডেবিউ, এটা নিয়ে কেন কথা হচ্ছে না? এই ভিডিওতে আমরা কথা বলবো যে দেবদা যদি এই সিনেমাটাকে ডাইরেক্ট করে তাহলে সেই সিনেমাটা কেমন হবে। কারণ দেবদা এর আগে প্রডিউস তো করেছে, ডাইরেক্টরের সিটে ছিল না ঠিকই, কিন্তু আমরা জানি বা অনেক সিনেমার ট্রিটমেন্ট দেখে আমরা বুঝতে পেরেছি যে দেবদাই হয়তো পেছন থেকে ডাইরেকশনটা দিয়েছে, এবং সেটা দেবদা তার কথার মধ্যেই বুঝিয়ে দিয়েছে। আমার কথা নয় এটা। দেবদা ওখানে বলেছে যে আমি প্রডিউসার ছিলাম, হয়তো ডাইরেক্ট করিনি, কিন্তু অন্যরা ডাইরেক্ট করেছে, কিন্তু আমি তো সেখানে ছিলাম। এর মানেটা কি সেটা যারা একটু ভালোভাবে কথা ধরে তারা ধরতে পারবে যে এই কথাটার মানে কি। তার পেছনে ডাইরেকশনের মানে সিটে যেই থাকুক না কেন, কিন্তু দেবদার মাথা যে সেই ডাইরেকশনে আছে সেটা কিন্তু দেবদা ওখানে মানে বুঝিয়ে দিয়েছে। এবার প্রশ্নটা এখানে একটা, যদি বাই চান্স, কারণ ডাইরেক্টরটা কোনো ঠিক হয়নি, যদি ডাইরেক্ট দেবদা করে তাহলে এই সিনেমাটা কি ভালো সিনেমা হবে না খারাপ সিনেমা হবে? এবং একটা প্রডিউসার হিসাবেও বা একটা ফিল্ম মেকার হিসাবেও দেবদার এই সিনেমাটার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখা উচিত? দেব শুভশ্রীর পার্টটাকে যদি সরিয়ে দিই, কমার্শিয়াল মুভির পার্টটাকে যদি সাইডেও রাখি, তাহলেও কি কি জিনিস মাথায় রাখা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এইবার প্রথমে বলি যে দেবদা যদি এই সিনেমাটাকে ডাইরেক্ট করে তাহলে তার অ্যাপ্রোচ কিরকম হতে পারে। দেখুন, দেবদা এমন একজন অ্যাক্টর, বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। কমার্শিয়াল মুভি, কমার্শিয়ালের বাইরে গিয়ে মুভি, সেরকম ধরনের সিনেমা দেবদা অলরেডি করে এসছে। আপনি কমার্শিয়াল মুভি বলুন, দেবদা বানিয়েছেই কমার্শিয়াল মুভি। একটা টাইমে একচেটিয়া কমার্শিয়াল হিরো, যেটা দেবদাকে অ্যাজ হিরো প্রেজেন্ট করেছে আমাদের সামনে। কমার্শিয়াল মুভি করার এক্সপিরিয়েন্স দেবদার কাছে আছে। তাছাড়াও চাঁদের পাহাড়ের মতো সিনেমা, বুনো হাঁসের মতো সিনেমা, প্রজাপতির মতো সিনেমা, টনিকের মতো সিনেমা, এই সিনেমাগুলো, টেক্কার মতো সিনেমা, এই সিনেমাগুলো কিন্তু দেবদা করে এসছে, যেগুলো কমার্শিয়াল মুভি নয়, যেগুলো অন্য ধারার বা ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করার জন্য সিনেমা। সেই ধরনের সিনেমাও কিন্তু আমরা দেবদাকে করতে দেখেছি। এবার এই সিনেমাটার ক্ষেত্রে দেবদার অ্যাপ্রোচ কি হবে? উত্তরটা একদম সোজাসুজি বা একদম পরিষ্কার আনসার। এটা দেবদা পরিষ্কার করে দিয়েছে যে আমি কমার্শিয়াল মুভি বানাতে চাই, যেটা লোক ধূমকেতুতে দেখতে এসছিল, কিন্তু ধূমকেতুতে সেই কমার্শিয়াল এলিমেন্ট গুলো ছিল না। দেবদা শুভশ্রীদির রোম্যান্স, নাচ, গান, প্রেম, সেই জিনিসগুলো বেশি করে দেখতে গেছিল। কিন্তু সেটা যেহেতু কৌশিক গাঙ্গুলিরও সিনেমা ছিল, সেহেতু কৌশিক গাঙ্গুলি নিজের মতো করে সিনেমাটা বানিয়েছে, এবং সেখানে ওই জিনিসগুলো সেভাবে জায়গা পায়নি। এবার দেবদা তার মেন্টালিটি বলে দিয়েছে যে আমি পুরোপুরি কমার্শিয়াল আউট অ্যান্ড আউট একটা মাসি মুভি বানাতে চাই। তার অ্যাপ্রোচ হবে মানে মাসি মুভি, কমার্শিয়াল মুভির মতো, এবং যার এক্সপিরিয়েন্স দেবদার কাছে প্রচুর ভরে ভরে পড়ে আছে। এবার আমি খালি দেবদাকে একটাই রিকোয়েস্ট করবো, বা এটা আমার অ্যাজ ফ্যান, এটা আমার বলা, জানি আপনারা হয়তো আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন, তবু এটা আমার বক্তব্য, যে সেটা হচ্ছে যে আপনি কমার্শিয়াল মুভি বানান বা আপনি কমার্শিয়াল মুভি থেকে সরে মুভি বানান, কিন্তু মাঝামাঝি জায়গায় যাতে সিনেমাটা না থাকে। প্রথমত, এই ডাইরেকশন যদি দেবদা করে, দেবদার আগে যে জিনিসটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে একটা ভালো গল্প। যে এমন একটা গল্প যেটা, হ্যাঁ কোনো গল্পই, দেখুন এটা সত্যি কথা যে এত সিনেমা তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যে আপনার নতুন গল্প পাওয়ার আর কোনো আশা নেই। সব ধরনের গল্প, সব ধরনের জনরা সবার ট্রাই করা হয়ে গেছে। তো আপনাকে তার মধ্যেই কাজ করতে হবে, তার মধ্যেই নতুনত্ব জিনিস আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি যদি সেই পুরনো এসেন্সটা দিতেও চান, তাহলেও আপনাকে সেই পুরনো খাবারটাকে নতুন প্লেটিং করে সার্ভ করতে হবে। এই জিনিসটা দেবদাকে কিন্তু
অ্যাসিওর করতে হবে এই সিনেমাতে, যদি তিনি ডাইরেক্টরের সিটে থাকেন এবং অ্যাজ ডাইরেক্টর তিনি যেন মাঝামাঝি কোনো জায়গা বাঁচতে না চান, যে আমি দু নৌকায় পা দিয়ে চলবো, ফ্যামিলি অডিয়েন্সকেও ক্যাটার করলাম, এদিকে আমি মাসি মুভি যারা দেখতে ভালোবাসে, কমার্শিয়াল মুভি যারা দেখতে ভালোবাসে সেই ফ্যানটাকেও আমি ক্যাটার করলাম, তাহলে কিন্তু সিনেমাটা গড়বড় হলেও হয়ে যেতে পারে। যদি তিনি বলছেন কমার্শিয়াল মুভি বানাবো, তাহলে একদম আউট অ্যান্ড আউট যাতে সেটা কমার্শিয়াল মুভি থাকে, সেটা যেন কোথাও গিয়ে কোনো পয়েন্টে গিয়ে ফ্যামিলি অডিয়েন্স ক্যাটার করা বা ড্রামা মুভির অডিয়েন্সটাকে ক্যাটার করা সেই মেন্টালিটি যেন না হয়, সেই মাথাটাকে পরিষ্কার করে দিয়েই তবে সেই জায়গাটায় দেবদার বসা উচিত। এবং যেহেতু দেবদা পরিষ্কার করে দিয়েছে এটা অলরেডি যে তিনি কমার্শিয়াল মুভি বানাতে চান এবং তার এক্সপিরিয়েন্স অলরেডি দেবদার কাছে আছে, আমার মনে হয় না দেবদা যদি ডাইরেক্টরের সিটে বসে তাহলে সেটা খুব খারাপ সিনেমা তৈরি হবে। যদি দেবদা তার এক্সপিরিয়েন্স দিয়ে সেই সিনেমাটাকে বানাতে যায়, আমার মনে হয় সিনেমাটা ভালো সিনেমাই তৈরি হবে, কারণ এই এক্সপিরিয়েন্সটা দেবদার অনেক বছরের। তিনি আউট অফ দ্য বক্স মুভি যা জানা করেছে রিসেন্ট টাইমে, তার থেকে তিনি আগে যেইভাবে মুভি করতো বা যেই ধরনের মুভি করতো সেই এক্সপিরিয়েন্সটা বেশি কাজে লাগবে এখানে। এইবার এখানে আরো একটা প্রশ্ন, এবার আপনারা বলবেন যে কমার্শিয়াল মুভি বানাতে তো দাদা টাকা লাগে, একদম লাগে। পুষ্পার মতো যদি সাবজেক্ট নিয়ে আপনি কাজ করতে চান, যেখানে সাবজেক্ট ইম্পর্টেন্ট নয়, বাজেটটা ইম্পর্টেন্ট, যেখানে আপনাকে লার্জ স্কেলে জিনিসটা প্রেজেন্ট করতে হবে, যদি আপনি বাহুবলীর মতো RRR এর মতো সিনেমা বানাতে চান, তাহলে কিন্তু আপনাকে KGF এর মতো সিনেমা বানাতে চান, যদিও KGF 1 খুব কম টাকায় তৈরি, সেটা সব সময় সব ইন্ডাস্ট্রিতে তো সম্ভব হয় না, ওটা হয়ে গেছে, এবং KGF 2 তারপর হাই বাজেট দিয়ে তৈরি করা হয়েছে, KGF 1 কম বাজেটের সিনেমা ছিল। তো আপনি যদি সেই জিনিসটাকে এখানে আনতে চান, আপনার মাথায় প্রথমে যে জিনিসটা রাখা উচিত সেটা হচ্ছে সিনেমার বাজেট। যে সিনেমা আমি এরকম সাবজেক্ট যাতে চুজ না করে ফেলি, যে ইনসেপশন লেভেলের একটা সাবজেক্ট মানে চুজ করে ফেললাম কিন্তু আমার দেখানোর মতো বাজেটই নেই, তাহলে সেই সাবজেক্টটা রেখে দেওয়াই বেটার, না বানানোই বেটার। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে বাজেট নেই। এটা যতই আপনারা বাংলা সিনেমার পাশে দাঁড়ান, যতই আপনারা বলুন, আপনাদেরকে এটা মানতে হবে, বাংলা সিনেমাতে আজকে বাজেট নেই। যেই বাজেট দিয়ে একটা কমার্শিয়াল মুভি তৈরি হয়, কারণ কমার্শিয়াল মুভি তৈরি করতে বাজেট লাগে, সেখানে অ্যাকশন থাকে, সেখানে ভালো লুক অ্যান্ড ফিল থাকে, সেই জিনিসগুলো আপনাকে যদি দেখাতে হয় আপনাকে সেই বাজেটটা নিয়েই নামতে হবে। হ্যাঁ, দেবদা তার লুক অ্যান্ড ফিলে কোনো রকম কম্প্রোমাইজ করে না, দেবদা সিনেমা যেমনই হোক তার লুক অ্যান্ড ফিলটা ঝা চকচকে হয়। তো লুক অ্যান্ড ফিলটা সাউথের ভাইব দেয়, বা যেই বড় স্ক্রিনে যে মজাটা, যে এক্সপিরিয়েন্সটা পাওয়া উচিত একটা দর্শকের, 200 টাকা 250 টাকা 300 টাকা দিয়ে টিকিট কাটার পর সেই এক্সপিরিয়েন্সটা দেবদা কিন্তু প্রোভাইড করে তার সিনেমাতে, সেটা নর্মাল সিনেমা হলেও সেটা প্রোভাইড করার চেষ্টা করে। এইবার যখন তিনি একটা কমার্শিয়াল মুভি ভেবেই নিয়েছেন বানাবেন, তাহলে না কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এক, সাবজেক্ট, যেটার কথা আমি বললাম, যে সাবজেক্টটা এরকম হতে হবে যে সাবজেক্টটা মানুষ দেখেছে চেনা, কিন্তু তার প্লেটিংটা যাতে আলাদা হয়, তার প্রেজেন্টিংটা যাতে আলাদা হয়, আমি যেই জিনিসটা প্রেজেন্ট করছি সেটা যাতে লোককে নতুনত্ব কিছু ভাইব দিতে পারে। গল্পটা হয়তো খুব একটা স্পেশাল নয়, কিন্তু তার মধ্যে যে এলিমেন্ট গুলো হচ্ছে সেগুলো যাতে একটু বয়স্ক লোকেদেরও ভালো লাগে, জেনজি তাদেরও যাতে সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে, সেটা যাতে হয়। দেবদার এখনো পর্যন্ত গল্প বাছা হয়নি, কিন্তু আমি বলবো দেবদা যখনই তার ক্যারেক্টারটা লিখবে বা অন্য কেউ যদি তার ক্যারেক্টারটা লেখে, কারণ বললো 8জন 10জন মিলে গল্প লিখছে, সেটা কাজ চলছে, 8জন 10জন মিলে সেই গল্পটার উপরে কাজ করছে, আমি বলবো এখানে হিরো যাতে সুপার হিরো না হয়ে যায়। আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমে দেখবেন, এটা খালি মানে টলিউড বলে না, সব মানে যে কোনো জায়গাতে একটা প্রবলেম হয় যে হিরো সুপার হিরো হয়ে যায়। সাউথের মুভিতে এটা বেশি করে হয় যে ভাই হিরো ভগবান, কিন্তু আপনি দেবদার মুভির ট্র্যাক যদি দেখেন তাহলে দেখবেন যে দেবদা কোনোদিনও না সুপার হিরো হয়ে যায়নি তার সিনেমাতে। তিনি আজকে আমাদের সামনে হিরো, সুপারস্টার, মেগাস্টার, কিন্তু তিনি তার সিনেমাতে সবসময় যখনই হিরো হয়ে তিনি কোনো সিনেমা প্রেজেন্ট করেছেন, তিনি কিন্তু একটা রুটেড গল্পতেই কাজ করেছেন। আপনি দুই পৃথিবী দেখে নিন, আপনি চ্যালেঞ্জ দেখে নিন, চ্যালেঞ্জে তিনি খুব মধ্যবিত্ত ঘরের একটা ছেলে, যখন তার লিমিটেশনসটাকে পুশ করছে তখন মানুষের দেখতে ভালো লাগছে। যখন সে ডায়লগটা দিচ্ছে যে খেলতে হলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো, আতিপাতি টিমের সঙ্গে কেন খেলবো, এই ডায়লগটার একটা মিনিং আছে যে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সামর্থ্য নেই, তবুও ভালোবাসাতে একটা মানুষ তার লিমিটেশনসটাকে পুশ করছে, এটা হিরোর কাজ। এখন কিন্তু ওই 10 জনকে হিরো মারছে, 100 জনকে উড়িয়ে দিচ্ছে, সেরকম যদি আপনি করতে চান তাহলে আপনার অনেক বাজেট লাগবে, যেই বাজেটটা প্রোভাইড করা বাংলা সিনেমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, দেবদা যেহেতু কোথাও না কোথাও থেকে টাকা ঠিক ম্যানেজ করে ফেলবে হয়তো, কিন্তু সেই লেভেলের গিয়ে বাজেটটা দিতে পারবে না যেখানে 100 জনকে মারলে
যে পুষ্পার যে অ্যাকশন গুলো, ওগুলো কি মানে বিলিভেবল নয়, কিন্তু যেই মানে মাউন্টে জিনিসটাকে করা হয়েছে, যে বড় স্কেলে জিনিসটাকে মাউন্ট করা হয়েছে, সেই জায়গায় জিনিসটা দেখতে আমাদের ভালো লাগছে, যে সোয়াগটা দিচ্ছে সেই সোয়াগে জিনিসটা বেরিয়ে যাচ্ছে। আমি বলবো তার থেকে ভালো যদি আপনি আপনার ক্যারেক্টারটাকে রুটেড রাখেন, তাহলে সেই জিনিসটার বাজেট অনেক কম লাগবে। এবং দেবদা, আপনি পাগলু দেখেন, রুটেড একটা ক্যারেক্টার, সেখানে কিন্তু দেবদার ক্যারেক্টার কোনো লার্জার দ্যান লাইফ বা এরকম কোনো ক্যারেক্টার নয় যে সুপার হিরো। দেবদারও পিঠ দেওয়ালে ঠেকছে, যেই জিনিসটা আমরা বহু বছর দেখিনি। ফ্যামিলি অডিয়েন্স কে ক্যাটার করতে গিয়ে হিরোর যে প্রবলেম, বা একটা হিরোকে হিরোইক ভাবে কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেই জিনিসটাও কিন্তু মেকারের জানাটা দরকার। এবার অ্যাজ ডাইরেক্টর দেবদার আরেকটাও জিনিস বা আরেকটাও দায়িত্ব বর্তায় এখানে, সেটা হচ্ছে হিরোকে মানে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। কারণ দেবদাকে আমরা যতবার দেখে এসেছি হিরো হয়ে বড় স্ক্রিনে আসছে, হিরো একা তো হয়ে যায় না, ডাইরেক্টর হিরোকে প্রেজেন্ট করে। তো দেবদার যেহেতু এত দিনের এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সটা এখানেও কাজে লাগবে, যে তিনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করে। ক্যারেক্টারটা রুটেড, কিন্তু তাকে লার্জার দ্যান লাইফ ভাবে কিভাবে প্রেজেন্ট করছি। আমি বলছি না যে রাজ চক্রবর্তীর মতোই একটা শট রাখতে হবে, যে একটা মধ্যবিত্ত লোক আসছে ক্যানভাস পরে একদম পা থেকে নিচ্ছে, হল ফেটে যাচ্ছে, কিন্তু আপনাকে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যাতে হিরোইজম ব্যাপারটা সাধারণ মধ্যবিত্ত ছেলেরাও ফিল করতে পারে, একটা গ্রামে বসে একটা ছেলেও ফিল করতে পারে যে আমিও হিরো। সেই জিনিসটা যাতে ফিল করা যায়, ওই রুটেড জিনিসটা কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আরো একটা কথা, টাইম। আমরা জানি বাংলা ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা তৈরি হয় 30 দিনে, 35 দিনে, 40 দিনে, 2 মাসের মধ্যে সিনেমা তৈরি হয়ে যাচ্ছে ম্যাক্স টু ম্যাক্স। এবার এতদিন আগে আপনি সিনেমার টিকিট বার করলেন, টিকিট বিক্রি করলেন এতদিন আগে, এখনো পর্যন্ত আপনি যদি দেখেন এই দেশু 7 এর কোনো কিছুই ফিক্স নেই, ডাইরেক্টর ফিক্স নেই, মিউজিক ডাইরেক্টর ফিক্স নেই, গল্প ফিক্স নেই, গল্পের ওপরে কাজ চলছে, কি জনরার সিনেমা হবে সেই জনরাটা এখনো পর্যন্ত সেভাবে তার ট্রিটমেন্টে যাওয়া যায়নি। একটা কমার্শিয়াল মুভি বানাতে গেলে সময় লাগে, তাড়াহুড়োর কাজ আপনি দেখলে বুঝতে পারবেন, সময় দেওয়া কাজ আপনি দেখলে বুঝতে পারবেন, এবং ভালো জিনিসের সময় লাগে। একটা জায়গায় যখন আপনি বাজেট দিচ্ছেন, কারণ ড্রামা মুভিতে বা ফ্যামিলি ড্রামা মুভি মানুষ এখন কেন বেশি করছে, কারণ পুঁজি কম। এবং ড্রামা মুভি বা ফ্যামিলি ড্রামা মুভিতে পুঁজি কম লাগে, কারণ আপনাকে ফ্যামিলি রিলেশনশিপ গুলোকে তুলে আনতে হয়, সেখানে সিনেমাটা অনেকটা খরচা কমে যায় এবং টাইমও কমে যায়। কিন্তু আপনার যখনই সিনেমাতে অ্যাকশন দেখাতে হবে, যখনই সিনেমাতে পার্টিকুলার কাপলের রোম্যান্সটাকে তুলে ধরতে হবে, সেই জায়গাটাকে স্পেস দিতে হবে, সেখানে কিন্তু আপনার বাজেট লাগবে, সেখানে আপনার সময় লাগবে। মুভির রানিং লেন্থ ওই 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা হলে হবে না, যেটা খাদানের প্রবলেমটা হয়েছিল। খাদানের সিনেমাটা এত তাড়াতাড়ি এগোয় কারণ খাদানের গল্প যদি আপনি দেখেন, ওই গল্পের ওপরে একটা ভালো বাংলা সিনেমা বানানো যায়। কিন্তু খাদান আউটস্ট্যান্ডিং সিনেমা কি সেটা বলতে পারবো না, কারণ স্ক্রিন প্লেতে ফ্ল আছে। স্ক্রিন প্লেটা এত দুজনের মধ্যে, যিশুদা আর দেবদার মধ্যে বন্ধুত্ব হয়ে গেল ফাট করে, প্রেম দেখিয়ে দিল ফাট করে, মারপিট হয়ে গেল ফাট করে, ইমোশন বেরিয়ে গেল ফাট করে, সবই ফাট ফাট করে বেরোচ্ছে, যেগুলোতে মানে মানুষ কানেক্ট ফিল করতে পারছে না। এবার যখনই একটা সিনেমা আপনি 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যে বানাতে চাইবেন, রানিং লেন্থটাকে কম করতে চাইবেন বাজেটের রেস্ট্রিকশনের জন্য, তখনই কি হবে না, জিনিসটা আত খাপচারা হয়ে যাবে, কোনো জিনিসে আপনি টাইম দিতে পারবেন না। কারণ 1.5 ঘন্টার মধ্যে আপনি ড্রামা দেখাচ্ছেন, 1.5 ঘন্টার মধ্যে আপনি হিরোর ফ্যামিলি, হিরোইনের ফ্যামিলি, তাদের ইমোশন দেখাচ্ছেন, হিরো হিরোইনের প্রেম দেখাচ্ছেন, অ্যাকশন দেখাচ্ছেন, তার মধ্যে গান দেখাচ্ছেন, এত জিনিস 1.5 ঘন্টা 1.25 ঘন্টা হওয়া সম্ভব নয়। যেখানে মানুষ দেখছে যে 9 মাস 10 মাস আগে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, কিন্তু মানুষ এটা দেখতে পাচ্ছে না যে এখনো পর্যন্ত সিনেমাটার কোনো কিছুই ফিক্সড নেই। 10 মাসের মধ্যে একটা কমার্শিয়াল মুভি বানাবো যার গল্প ফিক্সড হয়নি, ডাইরেক্টর ফিক্সড হয়নি, মিউজিক ডাইরেক্টর ফিক্সড হয়নি, তাহলে সেই মানে সিনেমাটা কিন্তু এখনো অথই জলেই পড়ে আছে। সেটাকে এখন থেকে ওরকম ভাবে প্রিপারেশন নিয়ে মাঠে নামতে হবে, যে আমি ওই 2 মাসের টার্গেট নিয়ে সিনেমা বানাতে পারবো না, কারণ আমাকে প্রত্যেকটা জিনিসে অ্যাকশন সিকোয়েন্সে আমাকে টাইম দিতে হবে। যে মিউজিক করছে তার মিউজিক আমি হট করে তাকে 5 দিন আগে বা 1 সপ্তাহ আগে একটা অ্যালবাম দিয়ে বলতে পারি না, সে যে মিউজিক ডাইরেক্টরই হোক না কেন, যে আপনি আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনি আমাকে 4টে গান বানিয়ে দিন, তাহলে তার গান এরকমই হবে, তার গানে ওই কিকটা আপনি পাবেন না। তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমাকে তাকে টাইম দিতে হবে, অন্তত সেই মিউজিক ডাইরেক্টরকে আমাকে 2 মাস 3 মাসের একটা উইন্ডো দিতে হবে, যে ভাই তোমাকে আমি টাইম দিচ্ছি, তুমি আমাকে ভালো গান বানিয়ে দাও, যেই গানটা মানুষ কানেক্ট করতে পারবে। গান, এবার আমি আসছি গানে। কমার্শিয়াল মুভির ক্ষেত্রে গান কতটা ইম্পর্টেন্ট আমরা জানি। রিসেন্ট টাইমে
বাংলা সিনেমাতে গান ভালো তৈরি হয়েছে, কিন্তু কটা গান আমাদের মনে বসে আছে? খাদানের গানগুলো কি আমাদের মনে আছে? কিশোরী ছাড়া রঘু ডাকাতের গানগুলো কি আমরা শুনি এখন? শুনছি না। জানি অনেক ফ্যান রেগে যাচ্ছে, অনেকে তো গালাগালি টাইপ করে দিয়েছে, গালাগালি দিয়ে দিয়েছে কমেন্ট বক্সে, আই নো। কিন্তু আপনি ভালো করে ভেবে দেখুন, ওই গানগুলো কি আমাদের মনে আছে? আমাদের মনে আছে মন মানে না, আমাদের মনে আছে বলো না তুমি আমার। এবার আমি বলছি না যে ওই টাইমের ওই রকম ধরনেরই মিউজিক, ওই রকম ধরনের গান করতে হবে। আপনি মডার্ন টাইমের গানগুলো, কিন্তু সেই গানটা যাতে ক্যাচি ভাবটা থাকে। সিনেমা রিলিজ হওয়ার আগে গান রিলিজ হয়ে মানুষ যাতে গানের জন্য সিনেমাটা দেখতে যায়, এরকমও যাতে মানুষ থাকে, বা এই গানগুলো হলে গিয়েই দেখতে মজা আসবে, ওই গানটার মধ্যে আমি নাচতে পারবো, ওই গানটা আমার বহুদিন মনে থাকবে, একটা পেপি সং হওয়ার পরেও, একটা কমার্শিয়াল গান হওয়ার পরেও তার মধ্যে সেই গানটা আমার মনে থাকবে। মন মানে নার মতো গান বা প্যারে লালের মতো গান, সেগুলো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল গান, মানুষের আজও মনে আছে গানগুলো, মানুষের গানগুলো কিন্তু আজও শোনে। তো সেই গানের জিনিসটা মাথায় রাখতে হবে তাকে। ভালো অ্যাকশন ডাইরেক্টরকে ফিরিয়ে আনতে হবে, যে ভালোভাবে অ্যাকশন গুলোকে মাউন্ট করতে পারবে, এবং তার জন্য তাকে টাইম দিতে হবে। আপনি যদি স্টোরিটাই এমন ভাবে লেখেন বা ইমোশন ছুঁয়ে বেরিয়ে যাবো, ড্রামা ছুঁয়ে বেরিয়ে যাবো, অ্যাকশন করবে, 100টা গুন্ডাকে মেরে দেবো, আমার হিরো হিরো হয়ে গেল, তাহলে কিন্তু জিনিসটা দাঁড়াবে না। কারণ এরকম ধরনের ট্রিটমেন্ট মানুষ আজকের দিনে আর দেখতে চাইছে না। তো আপনাকে সেই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, যে আমাকে, আমার বাজেটটা কি, আমি কিভাবে সেই গানের, সেই গানটাকে, সেই এসেন্সটাকে গানের ফিরিয়ে আনবো, আমি কিভাবে অ্যাকশন সিকোয়েন্সে টাইম দেব, আমি কিভাবে দেখাবো যে হিরো রুটেড, হিরো সাধারণ লোকেদের মধ্যেই একজন, হিরো কোনো স্পেস থেকে আসা এলিয়ান নয়, যাতে গ্রামের দর্শক, যাতে একটু মফস্বলের দর্শক, তারা যাতে সেই জিনিসটার সঙ্গে রিলেট করতে পারে। বিদেশে গিয়ে আপনি একটা আধটা গান শুট করতেই পারেন, কিন্তু বাংলাতে যেন স্টোরিটা বেসড হয়, বাংলার রুটনেসটা তাদের স্টোরির মধ্যে ধরা যায়, সেরকম ধরনের ডাইরেকশন আপনাকে দিতে হবে, এবং সেরকম ধরনের এক্সপিরিয়েন্স আপনাকে কাজে লাগাতে হবে। কারণ আপনি ওভার দ্য টাইম অনেক ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, আপনি রাজ চক্রবর্তী টু সৃজিত মুখার্জি সবার সঙ্গে কাজ করে ফেলেছেন, কৌশিক গাঙ্গুলির মতো ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন, আপনি রবি কিনাগির সঙ্গে কাজ করেছেন, আপনি মানে যত ডাইরেক্টর আছে, শ্রাবন্তীদির হাজবেন্ড, তার কি নাম আমার এখন আপাতত নামটা মনে পড়ছে না, আপনি তার সঙ্গে কাজ করেছেন, ভালো ভালো ডাইরেক্টরের সঙ্গে আপনি কাজ করেছেন, সেই জায়গাগুলো আপনাকে কিন্তু দিতে হবে। ডায়লগ ভালো থাকতে হবে। কমার্শিয়াল মুভি উইদাউট ডায়লগ, এটা মানে মাটনের ঝোল, মাটন ছাড়া, মাটন নেই খালি ঝোলটা পড়ে আছে, সেটা টেস্ট আসবে না। আপনাকে কিন্তু ওই এসেন্সটা, ফ্লেভারটা দিতে হবে, যাতে ডায়লগের মধ্যে পাঞ্চ লাইনটা থাকে, যে যাতে সেই ডায়লগটা মানুষের মুখে মুখে চলতে থাকে, সেই ডায়লগগুলো ইনস্টাগ্রামে বা ফেসবুকে ভাইরাল হয়ে যায়, ইউটিউবে ভাইরাল হয়ে যায়, সেই ধরনের ডায়লগ দিতে হবে, যে ডায়লগগুলো মাসি অডিয়েন্স কানেক্ট করতে পারবে, সেই ধরনের ডায়লগ লিখতে হবে। এই জিনিসগুলো আপনাকে অতি অবশ্যই করে মাথায় রাখতে হবে। হুড়োহুড়ি হুড়ি করে ভাই আমার পুজোর মধ্যে আসতে হবে, সেই রেসে আমি আছি এখন, আমি অলরেডি টিকিট বিক্রি করে ফেলেছি, আমাকে 2 মাসের মধ্যে সিনেমাটা প্যাক আপ করে দিতে হবে, আমি বাজেট ঢালতে পারছি না, কিন্তু আমি আউটস্ট্যান্ডিং লেভেলের কিছু চাইছি, আমি মিউজিক বানাচ্ছি, যে মিউজিক গুলো খুব তাড়াহুড়ো করে বানানো, যেগুলোর সঙ্গে মানুষ কানেক্ট করতে পারছে না, হিরো এমন ভাবে প্রেজেন্ট হচ্ছে যেন হিরো মহামানব কোনো জাতির লোক, সেই জিনিসগুলো করলে কিন্তু আমার মনে হয় সিনেমাটা দাঁড়াবে না। এবং লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, দেবদা এবং শুভশ্রীদির পেয়ার, এই পেয়ারের যে এসেন্স বা যে ম্যাজিক, সেটার কোনো ইন্ট্রোডাকশনের দরকার হয় না, বা সেটার কোনো আলাদা করে কোনো জায়গার দরকার হয় না, বা এখানে আমাকে বা পেয়ারটার কেমিস্ট্রিটা বানাতে হবে। অলরেডি আপনার কাছে সুবিধাটা আছে, কেমিস্ট্রিটা অলরেডি বানিয়ে রাখা আছে এই পেয়ারটার, তো এই পেয়ারটার কেমিস্ট্রিটা ইউজ করতে হবে। জাস্ট আপনাকে ইউজ করতে হবে কি দিয়ে? যেগুলো বললাম, ইমোশন দিয়ে, গান দিয়ে, ডায়লগ দিয়ে, হিরোর হিরোইজম দিয়ে, সেখানে আপনি আপনার প্রেমটাকে বিল্ড আপ করতে পারবেন, যে যেখানে হিরো প্রেম তো করছে, কিন্তু প্রেমের পরে প্রেমের যে ব্যাকল্যাশ সেটাও তাকে খেতে হচ্ছে, তারপরে হিরো তার যে লিমিটেশন সেটাকে পুশ করছে, তবে প্রেমটা আপনার দেখতে ভালো লাগবে, তবে সেই কেমিস্ট্রি বা সেই মজাটা আপনি পাবেন। আপনি ভেবে দেখবেন একবার, আমি যে কথাগুলো বললাম সেগুলো খুব ভুল বললাম কি ঠিক বললাম। আমার এখনো বিশ্বাস, যদি দেবদা ডাইরেকশন দেয়, দেবদার এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখা উচিত, তার কাছে এক্সপিরিয়েন্স আছে, তিনি পেছন থেকে অনেক সিনেমা ডাইরেকশনই হয়তো দিয়েছেন, যেগুলো হয়তো ওপেনলি মানে অবভিয়াসলি ক্যামেরার সামনে বলবেন না, তার মুখ ফসকেই হয়তো কথাটা বেরিয়ে গেছে যে ডাইরেক্টর আমি। তো তিনি যদি ডাইরেক্টরের সিটে বসেন, এই জিনিসগুলো অ্যাসিওরেন্স মানুষকে দিতে হবে। আমি 10 মাস আগে একটা সিনেমার প্রমোশন করে দিলাম, অ্যানাউন্সমেন্ট করে দিলাম, কিন্তু সিনেমাটা আর 5টা বাংলা মাসি সিনেমারই মতো, বা আমি মাসি সিনেমা করার চেষ্টা করলাম, কিন্তু সেটা হয়ে গেল অন্য, দু নৌকায় পা দিয়ে একটা চলার চেষ্টা করলাম,
তাহলে কিন্তু জিনিসটা দাঁড়াবে না। একটা মাইন্ডসেট এবং দর্শক কি দেখতে চাইছে সেই জিনিসটাকে দেখে তবে আপনাকে কিন্তু এই সিনেমাটা ডাইরেকশন দিতে হবে, কারণ এই সিনেমাটার থেকে মানুষ আশা করে বসে থাকবে। এবং খালি আশা মানে খালি শহরের মানুষ আশা করে বসে থাকবে তা নয়, গ্রামের মানুষ, মফস্বলের মানুষ, তারা বেশি আশা করে বসে থাকবে, যে তারা পুরোনো দিনের ভাইবটা পেতে চায়। তো পুরোনো দিনের ভাইবটাকে কি করে আমি নতুন মোড়কে প্রেজেন্ট করব, সেটা আগে আপনাকে অ্যাসিওর করতে হবে, তবে এই সিনেমাটা বক্স অফিসে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হবে। না হলে এই সিনেমাটা লোক দেখবে, এই সিনেমাটার কথা দুদিন বলবে, দেবসু অশ্রী জুটি নিয়ে কথা হবে, কিন্তু তার গল্প, তার এক্সিকিউশন, তার অ্যাকশন, তার পারফরমেন্স, এগুলো নিয়ে মানুষ ভুলে যাবে। আমার এটা বক্তব্য ছিল। এই বিষয়ে আপনাদের কাদের কি বক্তব্য? যদি দেবদা ডাইরেক্টর হয়, আপনারা কি ধরনের সিনেমা দেখতে চান? দেবদাকে কিভাবে ডাইরেক্টর বাকি ডাইরেক্টরের থেকে দেবদাকে আপনারা আলাদা কিভাবে দেখছেন সেটা কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।